5 নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন বলা হচ্ছে একটি সোনার গহনার ওজন 25 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:2, কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 5:1 হবে। খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এবং রিটেন পরীক্ষাতে এই অঙ্কটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়, পাশাপাশি এমসিকিউ টাইপের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক চলে আসে। তো আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে দেখেন আমরা কিভাবে সলিউশন করব। যেহেতু বলা হচ্ছে একটি সোনার গহনার ওজন 25 গ্রাম, তাহলে আমরা এখানে শুরুতে লিখব যে মোট গহনার ওজন, এভাবে লিখব হচ্ছে 25 গ্রাম। একেবারে লিখিত পরীক্ষার আদলে আমি আপনাদের কিন্তু অঙ্কগুলো করে দিচ্ছি। তো এতে সোনা ও তামার অনুপাত কি দেওয়া আছে? 3:2। তাহলে আমরা বলতে পারি শুরুতে আমরা লিখব সোনা অনুপাত, তারপরে আমরা লিখব তামা। তাহলে সোনা অনুপাত তামা কত বলা আছে? 3:2। তাহলে আমরা লিখছি 3:2। তাহলে এখানে আমরা লিখব সুতরাং অনুপাতের যোগফল, এভাবে কিন্তু লিখতে হবে। নিশ্চয়ই ক্লাস 7-এ অনুপাত সমানুপাতের অঙ্ক আপনারা করেছেন। তাহলে অনুপাতের যোগফল ইকুয়াল হচ্ছে 3 যোগ 2, এইভাবে আমরা করি। 3 আর 2 কত হয়? 3 আর 2 হয় আমাদের কিন্তু 5। তো এখন এই 5 থেকে আমরা হচ্ছে আর এই 25 থেকে, মানে এই দুটো জিনিস থেকে আমরা বের করব কি, যে ঠিক কোন অনুপাতে সোনা এবং তামা বিভক্ত হয়ে মানে মোট অনুপাতটা কি ছিল। তাহলে আমরা বলতে পারি যে মোট অনুপাতে কিসের পরিমাণ বলেন তো দেখি? মোট গহনায় সোনার পরিমাণ। তাহলে আমরা একটু অন্য কালার ব্যবহার করে জিনিসটা লিখছি। তাহলে আমরা এখানে লিখব যে মোট গহনায় সোনার পরিমাণ, আমরা এভাবে লিখে পরিমাণ ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা লিখব 25 এর, দেখেন মোট কিন্তু 25 আছে, নিচে 5, এই 5, আর সোনা আছে কতটুকু? 3, তাহলে উপরে হবে 3। তাহলে কাটাকাটি যদি আমরা করি 5 দ্বারা 25কে থাকবে 5, 3 5 কত? 15, তাহলে 15 গ্রাম। তাহলে কতটুকু রয়েছে সোনা মোট গহনায়? 15 গ্রাম। তাহলে এবার আমরা দিব মোট গহনায় কিসের পরিমাণ? আমাদের তামার পরিমাণ। তাহলে তামার পরিমাণ কতটুকু আছে? আমরা লিখব 25 এর নিচে হচ্ছে 5 আর উপরে হলো এই 2, তাহলে দিয়ে দিলাম 2। কাটাকাটি যদি আমরা করি 5 5 25, 5 2 10 গ্রাম। তাহলে মোট গহনায় 15 গ্রাম আমাদের সোনা আর 10 গ্রাম হচ্ছে আমাদের তামা। তো এইবার আমরা করব কি? প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে কি হবে, যে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 5:1 হবে। তো প্রশ্ন মতে লেখার পূর্বে আমাদের এখানে আরেকটা লাইন লিখতে হবে। লাইনটা হবে এরকম, যে এই লাইনটার নিচে আমরা লিখব যে ধরি আমাদের x গ্রাম সোনা মেশাতে হবে বা মিশাতে হবে, যেভাবে লেখা আছে আমরা সেভাবে লিখব। এরপরেই প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করে ফেলব। তো দেখেন, তাহলে মোট যে 25 গ্রাম গহনাটা রয়েছে এর মধ্যে 15 গ্রাম হচ্ছে সোনা আর 10 গ্রাম তামা। তার মানে উপরে 15, তার নিচে 10 আমরা বসাতে পারি। আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ, একই কথা। তাহলে সোনার পরিমাণ x ধরেছি আমরা যে x গ্রাম মেশাতে হবে, তাহলে এর সাথে x যোগ করলাম, ইকুয়াল অনুপাত কত হবে? আমাদের অনুপাত হবে সোনা মিশালে 5:1, তার মানে উপরে 5 তার নিচে হচ্ছে 1। এই যে দেখেন এভাবেই করতে হবে। তো আমি সিকোয়েন্স অনুযায়ী করাচ্ছি, মনে রাখবেন এই লাইন থেকে শুরু, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এটা, তারপরে এটা, তারপরে কিন্তু এই লাইন। এই লাইনের পরে প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। তাহলে বা আমরা করব কি, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হয়, ইকুয়াল টু 5 আর 10 গুণ করলে 5 10 50। তাহলে আমরা বলবো বা x ইকুয়াল টু 50 থেকে এই 15 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং x এর ভ্যালু কত আমাদের? 50 থেকে 15 বাদ দিলে 35। তার মানে 35 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো 35 গ্রাম হচ্ছে আমাদের উত্তর। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম। জাস্ট এইভাবেই কিন্তু আপনাকে পরীক্ষার হলে মানে দ্রুত গতিতে সলিউশন করতে হবে, নচেত কিন্তু আপনি হচ্ছে সময় কুলাতে পারবেন না পরীক্ষার হলে। এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x - 3x + 1 = 0 হলে x² - 1/x² এর মান কত। খুবই সুন্দর অঙ্ক এটাও, বীজগণিত সংক্রান্ত। তো আমরা বলেছি যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি এগুলোর আমরা যে লিখিত অংশগুলো সেগুলো করে দেব। তাহলে আমরা লিখছি দেওয়া আছে, আমরা পুরোটাই লিখি যে দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো দেখি? আমাদের এখানে বলা আছে x - 3x + 1। আসলে এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি একটু চেক করে আপনাদের জানাচ্ছি। এখানে কিন্তু উপরে স্কোয়ার ছিল, যে স্কোয়ারটা আমি দিতে ভুলে গিয়েছি। তো যাই হোক, আমি স্কোয়ারটা এখন দিয়ে দিচ্ছি। ওকে, আমি স্কোয়ারটা দিয়ে দিয়েছি। দেখেন এবারে আমরা দেওয়া আছে লিখে কি লিখব? x² - 3x + হচ্ছে 1 = 0, এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা x² + 1, এই 3x যদি ওই দিকে যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে +3x।
তাহলে বা এই এক্স যদি এইদিকে আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে এক্স ইকুয়াল কত 3। এখন আমরা বলতে পারি এক্স স্কোয়ারের নিচে এক্স রয়েছে, আমরা লিখলাম এক্স স্কোয়ার ভাগ এক্স, আর 1 এর নিচেও এক্স রয়েছে, তাহলে 1 ভাগ এক্স ইকুয়াল 3। তাহলে আমরা যদি কাটাকাটি করি এটা আর এটা, তাহলে একটা এক্স থাকে, তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল কত 3। এটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। এবার আসেন মাঝখানে আমরা একটা দাগ দিয়ে ডান সাইডে অঙ্ক করার চেষ্টা করব। তো আমরা দাগ দাগ দিয়ে করছি, কেননা যেহেতু জায়গাটা ছোট, আর আপনারা যখন খাতায় করবেন আপনারা নিচে নিচে করে যাবেন। এবার দেখেন আমাদের মান বের করতে বলেছে কিসের, আমাদের কিন্তু মান বের করতে বলেছে এখান থেকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার এটার। তাহলে ইকুয়াল আসেন আমরা এটাকে সূত্রের আদলে সাজাই, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম হলো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো কোনো সিদ্ধান্ত হয় না, শুধু সূত্র হয়। তাহলে এ প্লাস বি একটা আর এ মাইনাস বি একটা, মনে রাখবেন এ মাইনাস বি। তো এখন এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান এখানে 3 দেওয়া আছে, আমরা বসাই দিলাম, এটার মান দেওয়া আছে 3 বসাই দিলাম। কিন্তু এক্স মাইনাস 1 ভাগ এক্স এর মান কিন্তু এখানে দেওয়া নাই। তো সেক্ষেত্রে এখন এইটা আমাদেরকে এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো থেকে আমাদের নিয়ে আসতে হবে বের করে। তো আমি একটু ডান সাইডে করব, আপনারাও এইভাবে এই অঙ্কটা ডান সাইডে একটু লিখবেন যে এখানে কিসের মান এক্স মাইনাস 1 ভাগ এক্স। তো এক্স মাইনাস 1 ভাগ এক্স এটার তো সরাসরি কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই, তাই আমরা করবো কি স্কোয়ার দেব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু এ ইন্টু বি। এই যে দেখেন সূত্র বসাই দিলাম, যেহেতু জায়গা কম আমি ছোট করে লিখছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসিদ্ধান্ত আমরা কেন প্রয়োগ করলাম, এই মানটা বের করার জন্য। তাহলে এটা এখানে থাকলোই, তাহলে ইকুয়াল এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে আমাদের 3। দেখেন এখান থেকে এই যে 3, তাহলে এই 3 তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস হবে এখানে, যেহেতু মাইনাস রয়েছে এক্স আর এক্স ক্রস, তাহলে 4 একে 4, তাহলে 3 3 কত 9 মাইনাস 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে থাকে 5। তো আমাদের দরকার তো স্কোয়ার ছাড়া, তাই না, মানে হোল স্কোয়ার ছাড়া, তাহলে এখানে তো স্কোয়ার সহ রয়েছে, তাই আমরা বলতে পারি এক্স মাইনাস 1 ভাগ এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট 5। তার মানে বর্গমূল হয়ে যায়, বাম পাশের বর্গ ডান দিকে চলে গেলে বর্গমূল বা স্কোয়ার রুট হয়ে যায়। তো এবার আসেন তাহলে আমরা মানটা বসাই দিচ্ছি এবারে। তাহলে এটার মান আমরা কত পেয়েছি, আমরা √5 পেয়েছি এটার মান। তাহলে অ্যান্সার হবে কত 3√5। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো করবেন কি, এইটা আপনারা শুরুতে লিখবেন, পুরোটা লেখার পরে এখান থেকে শুরু করবেন, শুরু করে আপনারা পুরোটা লিখবেন এবং এই জিনিসটার ডান সাইডে এই জিনিসটা এখানে এইভাবে লিখে দিতে হবে আপনাদের। অথবা আপনারা যদি এটা ওর ভিতরে করেও দেন তাও কোনো সমস্যা নেই, তবে এখানে এই কথাটা লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের পরের অঙ্কটা। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন আমার কাছে অনলাইনে পড়ার, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে জানাবেন যে আমি গণিত পড়তে চাই, লিখিত অথবা এমসিকিউ যে কোনোটা আপনি শিখতে পারেন। তবে আমি প্রথমে লিখিত শেখাই, দেন শর্টকাট মেথডগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো এই অঙ্কগুলো আমি রিটেন আকারে আপনাদের কিন্তু সমাধান করে দিচ্ছি। তো মনে রাখবেন গণিত কিন্তু রাতারাতি শেখার বিষয় নয়। যাদের আপনাদের প্রবলেম রয়েছে গণিতে তারা অবশ্যই আমার কোর্সে জয়েন করবেন, এবং খুব রিসেন্ট আমি 2টো ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। এই 2টো ব্যাচেই আমি কিন্তু মোটামুটি 100 জনের মতো করে কাছাকাছি স্টুডেন্ট নেব। তো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমি কিন্তু আপনাদেরকে ভর্তি করাচ্ছি। 100 জনের বেশি হয়ে গেলে আসলে আমি আর ভর্তি করাতে পারি না, কেননা জুম অ্যাপের কিছু লিমিটেশনস রয়েছে। তো এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বরটা দেখেন কি বলা হচ্ছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে হাফ হয় এবং হরের সাথে 1 যোগ করলে 3 ভাগের 1 ভাগ হয়, ভগ্নাংশটি কত? তো সুন্দর অঙ্ক এটাও। তো প্রত্যেকটা অঙ্কই আমি যে কয়েকটা আজকের সিরিয়ালে রেখেছি এগুলো কিন্তু আসার মতো অঙ্ক, তো রিটেন পরীক্ষায়। দেখেন আমরা লিখব যে ধরি হচ্ছে ভগ্নাংশটি, যেহেতু বলেছে ভগ্নাংশটি কত, তাহলে আমরা লিখব যে ধরি ভগ্নাংশটি ইকুয়াল আমরা দিব উপরে এক্স তার নিচে ওয়াই। আপনি চাইলে নিচে এক্স উপরে ওয়াই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের আসেন এখানে কিন্তু শর্ত বা কন্ডিশন দেওয়া রয়েছে। তো কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে হচ্ছে হাফ হয়। আচ্ছা লব কোনটা? তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ভগ্নাংশের উপরেরটা লব আর নিচেরটা হচ্ছে হর। তাহলে আমরা কি বলতে পারি শর্ত মতে। তাহলে শর্ত কোনটা? আমরা বলতে পারি প্রথম শর্ত মতে যে লব মানে ভগ্নাংশটা হচ্ছে উপরে এক্স তার নিচে ওয়াই, কার সাথে যোগ করতে বলেছে 1? লবের সাথে 1 যোগ। তাহলে লব উপরেরটা, তাহলে লবের সাথে 1 যোগ করলে আমাদের ভগ্নাংশটা হয় কত? হাফ। তার মানে 1/2 হয় এটা। তাহলে এইটাকে আমরা চাইলে কি করতে পারি, বা
আমরা এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 2x প্লাস 2 2 একে 2 ইকুয়াল টু y আমরা লিখতে পারি। তাহলে এই যে 2x প্লাস 2 ইকুয়াল টু y, তার মানে আমরা সুতরাং এই দিকে ঘুরাই লিখতে পারি y ইকুয়াল টু 2x প্লাস 2। এটা ধরেন 1 নং একটা সমীকরণ, এভাবে আমরা রাখতে পারি। এবার আসেন আরেকটা শর্ত রয়েছে। এবার দ্বিতীয় শর্ত মতে কি বলেন তো, যে এবং হরের সাথে 1 যোগ করলে 3 ভাগের 1 ভাগ হয়। আচ্ছা, আবার ভগ্নাংশটা হচ্ছে x ভাগ y, এবার হর নিচেরটা এর সাথে 1 যোগ করলে 3 এর 1 অংশ হয়। তাহলে বা কি হবে, 3 দ্বারা এটাকে গুণ, তাহলে 3x ইকুয়াল y প্লাস 1 দ্বারা 1 কে গুণ, তাহলে y প্লাস 1, এটা পেলাম আমরা। তাহলে এখন এই যে আমরা 3x ইকুয়াল টু y প্লাস 1 পেয়েছি, এখন কিন্তু এই জায়গায় আমরা মানটা বসাই দিতে পারি। এখন আমরা এখানে লিখব যে y এর মান 1 নং এ বসাই। আমরা এটা লিখে দিলাম যে 1 নং এ বসাই। দেখেন y এর মান যদি আমরা 1 নং এ বসাই তাহলে কি হয়ে যায়, 1 নং সমীকরণটা ছিল y ইকুয়াল টু 2x প্লাস 2। তাহলে y এর মান 1 নং সমীকরণে না বলে এখানে কিন্তু বলতে হবে y এর মান বসাই। 1 নং এ তো আর বসাচ্ছি না, মানে 1 নং এ তো y এর মানটা দেয়া রয়েছে, তাই না? তাহলে y এর মান বসাই। কোথায় বসাবো? এই যে এই জায়গাতে আমরা বসাই দেব যে 1 নং অনুসারে। তাহলে আমরা লিখব সুতরাং 3x ইকুয়াল টু y এর মান কত, 2x প্লাস 2। এই যে 2x প্লাস 2, তাহলে আমরা 2x প্লাস 2 বসালাম, আর এখানে কত আছে, প্লাস 1 আছে, আমরা 1 বসাই দিলাম। আমরা কিন্তু এটা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করছি, আপনারা চাইলে অপনয়ন পদ্ধতিও করতে পারেন। তাহলে বা 3x, এই 2x এইদিকে আসলে মাইনাস 2x ইকুয়াল টু 2 এর একে কত, 3। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হচ্ছে, মানে 3x থেকে 2x বাদ দিলে একটা x ইকুয়াল টু কত, 3। তার মানে x এর মান আমরা 3 পেয়েছি। তার মানে এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি x এর ভ্যালু হিসেবে 3। এবার এই x এর মান আমরা যদি 1 নং সমীকরণে বসাই তাহলে y এর মান আমরা পেয়ে যাব। তো আমি একটু অন্য কালার দিয়ে লিখছি। তাহলে আমরা লিখব x এর মান, এইবার লিখব 1 নং এ বসাই। তাহলে x এর মান যদি আমরা 1 নং এ বসাই তাহলে বলেন তো কি হবে, তাহলে 1 নং আছে y ইকুয়াল 2 ইন্টু 3 প্লাস 2। এই যে দেখেন এখানে বসাই দিলাম 2 ইন্টু 3, কেন, x এর মান 3 আর প্লাস 2 তো আগে থেকেই আছে। তাহলে সুতরাং y ইকুয়াল টু কত হবে, 3 দুগুণ 6 আর 2 8, তাহলে 8 হয়ে গেল। তাহলে এবার আমরা ফাইনালি লিখব এই লাইনের পরে যে অতএব বা সুতরাং, আমরা বাংলা দিয়ে লিখব যে সুতরাং ভগ্নাংশটি হবে, বলেন তো কত হবে ভগ্নাংশটা, নিচে y আছে, y এর ভ্যালু কত, 8, তাহলে নিচে হবে 8, আর উপরে আছে x এর ভ্যালু কত, 3, তাহলে উপরে 3। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন মোটামুটি কিন্তু একটু সময় লাগলো অঙ্কটা করতে, তো এর চেয়ে বেশি সময় আপনার নেওয়া যাবে না। তো আমি যেহেতু আপনাদেরকে বুঝালাম সেক্ষেত্রে কিন্তু হচ্ছে 4-5 মিনিটের মতো সময় লেগে গেল, কিন্তু আপনি যদি দ্রুত গতিতে করতে পারেন তাহলে এটা 2 মিনিটেই করে ফেলা সম্ভব। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, এখানে কিন্তু বলা হচ্ছে যে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার, এর ভূমি 18 মিটার হলে এর উচ্চতা নির্ণয় করুন। তো কোন ধরনের ত্রিভুজ আমাদের কিন্তু বলেনি, তো যেহেতু কোন ধরনের ত্রিভুজ বলেনি তাহলে আমরা আনুমানিক একটা ত্রিভুজ ধরে নেই। তো আনুমানিক ধরতে গেলে আমরা সবার প্রথমেই চিন্তা করি একটা সমকোণী ত্রিভুজ ধরার কথা। তাহলে এটা একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম। এই ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা হলো বি, আর এটা হলো সি। তো বলা হচ্ছে একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল, তার মানে এটার এরিয়া মানে কিন্তু ক্ষেত্রফল, এরিয়া হচ্ছে 216, আমি লিখে দিচ্ছি। আর এর ভূমি হচ্ছে 18, তাহলে ভূমি মানে বেজ, তাহলে বেজের ভ্যালু কত, 18 বা 18। আচ্ছা সরি, আমি হচ্ছে বাংলা ভার্সনেই করাবো, ইংরেজি ভার্সন হয়ে যাচ্ছে। তো আমি একটু লিখে বুঝাই, বোঝানোর পরে আমি অঙ্কটা শুরু করছি। তো একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল, তার মানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 216, ভূমি দেওয়া আছে 18, তাহলে ভূমি 18 মানে এটা হচ্ছে আমাদের 18, আর ক্ষেত্রফল আমাদের বলা আছে কত, দুইটা কন্ডিশন, মানে দুইটা আমাদের তথ্য দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 216। তাহলে 216 ক্ষেত্রফল আর ভূমি হচ্ছে 18, বলেছে এর উচ্চতা নির্ণয় করুন। তাহলে উচ্চতা কোনটা, এই যে এবি এর মান, উচ্চতাকে আমরা এইচ ধরে নিতে পারি। তাহলে উচ্চতা আমাদের বের করতে হবে, তাহলে আমরা এটাকে ধরে নিলাম, উচ্চতা আমরা বের করতে চাই। তো আমরা অঙ্কটা শুরু করব। তাহলে আমরা এখানে অঙ্কটা শুরু করছি। শুরু করার সময় আমাদের লিখতে হবে যে আমরা জানি, সূত্র আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলেন তো দেখি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে ইকুয়াল ক্ষেত্রফল আমরা বলতে পারি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র।
যে আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ইকুয়াল ক্ষেত্রফল। চাইলে আমরা ক্ষেত্রফলটাকে এদিকেও লিখতে পারতাম আর হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এদিকে লিখতে পারতাম, কিন্তু কেন লিখলাম না তার কারণ রয়েছে, আমরা একটু পরেই বলছি। তাহলে উপরে হাফ গুণন ভূমি কত, মানে এখানে হাফ গুণন ভূমি হচ্ছে 18, বসাই দিলাম 18, আর উচ্চতা আমরা বের করতে চাই, তাহলে আমরা উচ্চতাই রেখে দিলাম, ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল কত 216 বর্গমিটার, তাহলে 216। তাহলে বলেন তো কাটাকাটি যদি আমরা করি 9 দুগুণ 18, তাহলে বা হচ্ছে 1 আর 9 গুণ করলে তাহলে 9 গুণন উচ্চতা এদিকে ঠিক থাকলো, ইকুয়াল ওইদিকে হবে 216। তাহলে আমরা বলতে পারি সুতরাং উচ্চতা ইকুয়াল উপরে 216, তার নিচে কত, তার নিচে 9। আমি যদি কাটাকাটি করি 9 দুগুণ 18, 19 20 21 থাকলো 3, 36, 4 নং 36, তাহলে আমাদের সঠিক উত্তর কত 24, তাহলে 24 মিটার কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে বিষয়টা, কোন বিষয়টা আমি বলতে চেয়েছি, হ্যাঁ এই যে বাম দিকে ডান দিকের যে বিষয়টা, তো এটা হলো যেহেতু আমাদের এখানে উচ্চতার মান নির্ণয় করতে বলেছে, তো সেক্ষেত্রে আমি যদি মানে ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা লিখি, তাহলে কিন্তু আবার বাম ডান আমাকে নতুন করে ট্রান্সফার করতে হবে, সেক্ষেত্রে একটা লাইন বেশি হবে। এই জন্য আমি এটাকে সামনে লিখেছি আর এটাকে পিছনে লিখেছি। জাস্ট এতটুকু যদি আপনি লিখে দিতে পারেন, তাহলে একটা লিখিত পরীক্ষায় আপনি পূর্ণ নম্বর পেয়ে যাবেন। চাইলে আপনি চিত্রটা সেখানে উল্লেখ করতে পারেন, মন না চাইলে নাও করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা লিখে জানাবেন। লিখে না জানালে তো আমি বুঝতে পারি না যে আপনাদের আসলে এগুলো প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রয়োজন থাকে, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে, যে ভালো লাগছে নাকি খারাপ লাগছে। আর আমার কাছে যদি আপনারা লিখিত প্লাস এমসিকিউ এই দুইটার সাজেশন কালেক্ট করতে চান, তাহলে অবশ্যই হচ্ছে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।